চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ডলারের মূল্য বৃদ্ধিতে সার্বিক জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা, ব্যবসার খরচ বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। জনকল্যাণ বিবেচনা করে প্রকল্প নিতে প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, বিভিন্ন ক্ষেত্রে গবেষণা বাড়ানোর তাগিদ। এবং বিশ্ব মা দিবস আজ। শুধু মানুষের মাঝে নয়, মায়ের প্রতি ভালোবাসার নিদর্শন খুঁজে পাওয়া যায় প্রকৃতি ও প্রাণীকুলেও। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ডলারের মূল্য বৃদ্ধিতে জনগণের সার্বিক জীবনযাত্রায় প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ারও আশঙ্কা করছেন তারা। এতে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। ব্যবসার খরচ বেড়ে যাওয়া নিয়েও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বিস্তারিত তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্টে। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে ডলারের দাম 117 টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন আমদানিকারকরা। বলেছেন আগের করা এলসিতে অতিরিক্ত অর্থ পরিশোধে ক্ষতির মুখে পড়বেন তারা, আর ব্যবসার খরচ বাড়লে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। যারা ইম্পোর্টার এবং আমাদের ইম্পোর্টেড আইটেমদের কিন্তু দামগুলা ন্যাচারালি বেড়ে যাবে। তো যারা আগে একটা প্ল্যানিং করেছিল তার ব্যবসা পরিচালনা করার জন্য যে এত টাকা সে মাল ইম্পোর্ট করে সেটা এত মুনাফাতে বেচবে, তার জন্য কিন্তু একটা ইমিডিয়েট এফেক্ট হবে কিন্তু তার কস্ট। এই কস্টটা, মালামালের কস্টটা কিন্তু বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবে। আপনার কস্ট অফ ডুইং বিজনেসটাও কিন্তু বেড়ে যাচ্ছে। একটা ইনডাইরেক্ট নেতিবাচক কিন্তু মূল্যস্ফীতির উপর পড়তে পারে। অতি মুনাফালোভীরা কারসাজি করে খোলা বাজারে ডলার সংকট সৃষ্টি করছে বলে মনে করেন অনেকে। মানি এক্সচেঞ্জগুলো বা ব্যাংকগুলো তাদের আগের যে ডলার কেনা ছিল সেই ডলারটাই তারা এখন অতি মুনাফায় বিক্রি করছে। শুধু দাম বৃদ্ধি করেনি, তারা 17 টাকার ডলার 125 টাকা দাম চাচ্ছে। আপনি যখন কিনতে যাবেন তারা আবার বিক্রি করছেন না। সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে বাড়বে রেমিটেন্স, কমবে ডলার সংকট, তবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে খানিকটা চাপ পড়বে বিজনেসম্যানদের উপরে, খানিকটা চাপ পড়বে, কিন্তু চাপ পড়বে বলেই পলিসির থেকে সরে আসার তো কোনো উপায় নেই, কারণ তা না হলে মূল্যস্ফীতি কমানো যাবে না। ডিম্যান্ড যেটা, সেই ডিম্যান্ড সাইডটা কমানোর জন্য এটি একমাত্র উপায়। যেটা আমাদের খেয়াল করতে হবে, এই পলিসিটা যেন ঠিক মতো ইমপ্লিমেন্টেশন হয় এবং সময় মতো যেন এটাকে বাস্তবায়ন করে। স্থিতিশীল অর্থনীতির স্বার্থে এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। আজ বেলা 11টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করে দুপুরের সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। প্রকাশের পর এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফল সংগ্রহ করা যাবে। এর জন্য নিজ নিজ বোর্ডের প্রথম 3 অক্ষর, রোল ও বছর টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.pd এর রেজাল্ট কর্নারে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে ফলাফল ডাউনলোড করা যাবে। চলতি বছরের 15 ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় 12 মার্চ। মোট 20,24,192 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় 48,000। সম্পদের সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEBর 61তম কনভেনশনের উদ্বোধন অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণ বিবেচনা করে সব ধরনের প্রকল্প নিতে হবে, শুধু নির্মাণের জন্যই নির্মাণ, বিষয়টি যেন এমন না হয়। সাদি মাহমুদের রিপোর্ট। প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEBর 61তম কনভেনশনের উদ্বোধন অধিবেশন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকৌশল ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে দেশবরেণ্য প্রকৌশলীদের হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি AMIE উত্তীর্ণ ও পিঞ্চপ্রাপ্ত প্রকৌশলীদের সনদ স্বীকৃতির ঘোষণা দেন সরকার প্রধান। বাংলাদেশ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডে নিবন্ধীকরণ করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে প্রকৌশলীদের বড় ভূমিকা রাখতে হবে। আমরা যত পরিকল্পনা করি, দেশের উন্নয়ন করি, এখানে আমাদের প্রকৌশলীদের বিশাল ভূমিকা রয়েছে। তবে আমার একটা অনুরোধ থাকবে যে পরিকল্পনা হোক, সেই পরিকল্পনা যেন 1 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব হতে হবে, কারণ জলবায়ুর অভিঘাত থেকে আমাদের দেশকে রক্ষা করা এটা আমাদের লক্ষ্য। যে কোনো পরিকল্পনা আমরা গ্রহণ করি, এটা আমি টেকনিকও নির্দেশ দিয়েছি যে সেই পরিকল্পনায় এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। সকল ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। যারা বলে এই রেলের কী দরকার ছিল, তো কী দরকার ছিল আমার মনে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। যাই হোক, ঠিক আছে, এটা হচ্ছে একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগা গ্রুপ কী বললো না বললো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। প্রকৌশল শাস্ত্রে গবেষণা বাড়িয়ে প্রকৌশলীদের উদ্ভাবনী শক্তি দেশের কল্যাণে কাজে লাগানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। গাজায় 24 ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও 39 জন নিহত ও 58 জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা 35,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এ অবস্থায় মধ্য রাফা থেকে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরায়েল। আরও বড় হামলার ইঙ্গিত দিচ্ছে তারা। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। গাজার মধ্য রাফার বাসিন্দাদের উত্তর পূর্ব এলাকায় সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিল তারা। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফার পূর্বাঞ্চলের লোক সরে যেতে নির্দেশ দিয়েছিল। এরপর মিশর সীমান্তের কাছে রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় তারা। গাজায় রাফা ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশ নিয়ে ইসরায়েলের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে মিশর। দেশটি জানিয়েছে, রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে মিশর তাদের সঙ্গে কাজ করবে না। এছাড়াও গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয়ের জন্য শুধু ইসরায়েলকেই দায়ী করছে তারা। হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড নাদাব পোপেল-ওয়েল নামে এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি প্রকাশের পর হামাস জানিয়েছে, 1 মাস আগে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছিলেন এই জিম্মি। এরপর তার মৃত্যু হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে শনিবার রকেট ও কামান হামলা চালিয়েছে তারা।
এর আগে লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলার প্রতিশোধ নিতেই হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে। গাজায় মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরায়েল হয়তো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্ট বলেছে, যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্রগুলো ব্যবহারের বিষয়ে ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা থাকলেও সেগুলো অসঙ্গতিপূর্ণ উপায়ে ব্যবহার করা হয়েছে। মাহফুজুল হাসান, চ্যানেল আই। মা পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ। সদ্য ভূমিষ্ঠ শিশুর পরম আশ্রয়ের মানুষ মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে, যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি। শত বিপদ আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সব সময়। চোখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদ্গ্রীব হয়ে থাকে সব সময়। তাই একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। মা দিবস নিয়ে দেখুন আলিম আল্লাজির ডেস্ক রিপোর্ট। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ প্রয়োজন হয় না কোনো উৎসব আয়োজনেরও। তবুও মাকে ভালোবাসি এই কথাটা বলতে, মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় মা দিবস। 1908 সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুল শিক্ষিকা আন্না মারিয়া জার্ভিস তার প্রয়াত মা অ্যান রিভস জার্ভিসকে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন। পরবর্তীতে 1914 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস পালন এবং এদিন জাতীয় ছুটি ঘোষণা করেন। তবে মা দিবস পালনের ইতিহাস আরও পুরনো। প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার সময় থেকে মাকে উৎসর্গ করে একটি দিবস পালিত হতো। এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে ষোড়শ শতাব্দীতে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে একটি নির্দিষ্ট রবিবারকে বেছে নেওয়া হয়েছিল, যা মাদারিং সানডে হিসেবে পরিচিত। এই দিনটি ছিল পারিবারিক পুনর্মিলনের মতন। তবে মানুষের ভেতরে যেমন মায়ের জন্য ভালোবাসা আছে, তেমনি আছে প্রকৃতির ভেতরেও। ভালোবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও। শুধু মানব জাতিই নয়, ধরিত্রীতে বিরাজমান প্রায় সকল প্রাণীদের মাঝে দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন, যা সভ্যতার মানদণ্ডের ঊর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা। প্রকৃতিতে ভালোবাসার স্নিগ্ধ স্রোতধারার নাম মাতৃত্ব। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মায়ের ভালোবাসা দেখবেন আজ রাত 10:30 দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। ফিরে এলাম বিরতির পর। এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তের গান শুনতে শনিবার সব বয়সী মানুষের ঢল নেমেছিল 300 ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায়। দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া অঞ্জন দত্ত আলো ঝলমলে কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো শোনান। বলেন, ভারতের চেয়ে বাংলাদেশে তার ভক্তের সংখ্যা অনেক বেশি। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বাংলা সঙ্গীতের এক নস্টালজিয়ার নাম অঞ্জন দত্ত। তার বেলাবোস, রঞ্জনা কিংবা মালা গান শুনে আজও পুরনো স্মৃতি হাতড়ে বেড়ান সব বয়সী মানুষ। সেই দর্শক শ্রোতাদের ভালোবাসার টানে দীর্ঘ 1 বছর পর আবারও ঢাকার কনসার্টে গান গাইলেন অঞ্জন দত্ত। ছেলেটার আছে বুক পকেটে চিঠি, প্রথম প্রেমের বানান ভুল, মেয়েটার আছে যত্ন করে রাখা, খাতার ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল। অঞ্জন দত্ত মেট্রোপলিস ভলিউম 2.0 নামের কনসার্টে 2.5 ঘন্টা তার গানের তালে ভেসে যান হাজারো দর্শক। একে একে সমস্ত জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান শিল্পী। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে অঞ্জন দত্ত পরিচালিত ও অভিনীত সিনেমা চালচিত্র সিনেমার গান গেয়েও শোনান তিনি।
অঞ্জন দত্তের গান শুনে ছোট থেকে বড় হওয়া দর্শকেরা ছিলেন দারুণ আপ্লুত। তো যখন শুরু করেছে অন্যরকম ফিলিংস, এটা আসলে বোঝানোর মতো না। ছোটবেলা থেকে আমি ফ্যান, ভীষণ রকম ভালো লাগছে। অসাধারণ, খুব ভালো লেগেছে। আমি সিলেট থেকে বেসিক্যালি এটা শোনার জন্য আসছে, খুবই ভালো লাগতেছে। আমার লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলবো যে আমি অঞ্জন দত্তকে সামনাসামনি স্টেজের সামনে থেকে দেখছি এবং ওনার গানগুলি উপভোগ করছি। বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসার কথা জানাতেও ভুল করেনি ম্যারিয়ান কিংবা বৃষ্টি দেখেছির মতো গানের এই সঙ্গীত শিল্পী। অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে, সকলের কাছে, যে আমাকে এতদিন ধরে ভালোবেসেছেন। যে আমার 50-60 ভাগ শ্রোতা বাংলাদেশী, দর্শকও বাংলাদেশী, এবং তারা শুধু বাংলাদেশেই থাকে না, কারণ এখন আমি সারা পৃথিবীতে যাই, আমরা সবাই যাই, সে কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, নিউ ইয়র্ক হোক, বাংলাদেশিরাই নিয়ে যায়। অঞ্জন দত্ত ছাড়াও কনসার্টে গান গেয়েছে ব্যান্ড কাকতাল এবং আহমেদ হাসান সানি। কিছু বুঝি না তবু সাঁতার দেই, কিছু দেখি না কিছু শুনি না তবু ভাষা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার কৃষি সংবাদ। স্বাস্থ্যহানিকর তামাকের বদলে রংপুরের চরাঞ্চলের কয়েক হাজার বিঘা জমিতে ভুট্টার ভালো ফলন হয়েছে। গঙ্গাচড়ার পূর্ব ইচলি গ্রামের প্রায় ৩০০ কৃষককে সার, বীজ ও সেচ দিয়ে সহযোগিতা করেছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। সিএসআর তহবিল থেকে মাত্র ২ কোটি টাকা বিনিয়োগ করে কমপক্ষে ৭ কোটি টাকার ভুট্টার ফলন পাওয়ার আশা করা হচ্ছে। মাড়াই কার্যক্রম উদ্বোধন করে এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেছেন, পল্লী উন্নয়ন একাডেমির মাধ্যমে পূর্ব ইচলিতে একটি সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। রিজভি নেওয়াজের রিপোর্ট। যতদূর চোখ যায় ভুট্টার আবাদ। উত্তর পশ্চিমের জনপদ রংপুরের গঙ্গাচড়ায় অনুকূল আবহাওয়া আর সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রত্যাশার চেয়েও ভালো ফলনে দারুণ খুশি বছরের পর বছর তামাক চাষ করে আসা কৃষক। এবার ভুট্টা দিয়েছে সার, ঔষধ এবং ওই যে ভুট্টা মারাই করা একটা মেশিন উপর দিয়েছে। এই আমাদের কৃষকের পক্ষে আমাদের এটা উপকার। আমরা যে তামাক চাষ করছিলাম, এখন তামাক চাষ আমরা বাদ দিছি। লাভ আমাদের মনে করেন যে তামাকে যদিও বেশি হইতো, কিন্তু ওটা আবাদে মনে করেন খরচ বেশি। এটা মনে করেন যে লাগাইলে আর এত খরচ আসে না। ভুট্টা আমাদের 30 শতকে আসবে 40 থেকে 42 মণ। সেই হিসেবে যদি বাজারে 1100 বা তার বেশি হয়, সেই বিশ্লেষণে লাভবান হওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের তদারকিতে সামাজিক দায়বদ্ধতা তহবিলের আওতায় কৃষিতে বিনিয়োগ করেছে কয়েকটা বাণিজ্যিক ব্যাংক। তো আমরা 2 কোটি টাকা দিয়েছি। কৃষকের নিজস্ব কিছু ইনভেস্টমেন্ট আছে, আমরা এটা হ্যান্ডশেক করে করেছি। শুধু পুরোটাই আমরা ডোনেশন দেইনি, যাতে করে কৃষকের এক ধরনের ওনারশিপ থাকে, সব মিলিয়ে। চরে উৎপাদিত ফসল বাজারজাতকরণে নিরবিচ্ছিন্ন যোগাযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার। আরডিএ এবং আমাদের পল্লী উন্নয়ন বোর্ড যেটা আছে, তাদের মাধ্যমে আমরা এই সব জায়গায় বিশেষ করে সংরক্ষণাগারের ব্যবস্থা করব। বিভিন্ন আমরা এনজিও সংস্থা এবং অন্যান্য পার্টনারকে ডাকবো, ডেকে বলবো এখানে আপনারা সংরক্ষণাগার করেন, যেন আমার কৃষক দাম পায়। সরকারও সেখানে সচেষ্ট থাকবে। দ্রুত বিকাশমান প্রাণী সম্পদের খাদ্য তৈরিতে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। বরাবরের মতো এবারও ভুট্টা চাষে দারুণ সফল হয়েছেন গঙ্গাচড়ার কৃষক, কিন্তু সংরক্ষণের সুবিধা না থাকার ফলে তারা বাধ্য হচ্ছেন 1000 থেকে 1100 টাকা মণে ভুট্টা বেচতে। অথচ কয়েক মাস যদি এই ভুট্টাটি ধরে রাখা যেত, তাহলে কৃষক কমপক্ষে 1800 থেকে 2000 টাকা মণে বিক্রি করতে পারতেন। সরকার আশ্বস্ত করেছে ভুট্টা সংরক্ষণে এই চরাঞ্চলে পর্যাপ্ত ব্যবস্থা নেবেন। এই আশ্বাসটি যেন কেবল আশ্বাস না থেকে বাস্তবায়িত হয়, সেই প্রত্যাশা। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, গঙ্গাচড়া, রংপুর। এবার প্রকৃতি সংবাদ। দখল, দূষণ ও অব্যবস্থাপনায় ময়লা আবর্জনার স্তূপ আর মশার অবাধ প্রজনন ক্ষেত্রে পরিণত হওয়া রংপুর নগরের ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খালে প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা একদিনে খালের 5 কিলোমিটার এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করেছেন।
পরিবেশ প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত খাল সংস্কার ও সৌন্দর্য বর্ধনের দাবি নগরবাসীর। মেরিনা লাভলির রিপোর্ট। একসময় রংপুর শহরের লাইফলাইন ছিল শ্যামাসুন্দরী খাল। অনিয়ন্ত্রিত দখল, গৃহস্থালির বর্জ্য ফেলা ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীনতম ও রংপুরের দীর্ঘতম এই খাল এখন অস্তিত্ব সংকটে ভুগছে। পরিবেশ রক্ষার জন্য খনন করা খালটি কালের বিবর্তনে এখন পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ১৩৪ বছরের পুরনো ঐতিহ্যবাহী খালের প্রাণ ফেরাতে বিডি ক্লিনের ১,০০০ স্বেচ্ছাসেবী দিনব্যাপী অভিযানে ১৫.৮০ কিলোমিটার বিস্তৃত খালের নগরীর চেকপোস্ট থেকে শাপলা চত্বর পর্যন্ত ৫ কিলোমিটার অংশ পরিষ্কার করা হয়। আমাদের হচ্ছে গিয়ে এখানে এই চেকপোস্ট ব্রিজ থেকে আমরা শুরু করেছি, আমরা যাব হচ্ছে শাপলা ব্রিজ পর্যন্ত। শাপলা ব্রিজ মোটামুটি প্রায় ৫ কিলোমিটার ডিস্টেন্স, 5 কিলোমিটার ডিস্টেন্স আমরা কাভার করবো খালের উপর দিয়ে। শ্যামাসুন্দরী যে আগের যে পানির স্রোত ছিল বা আগের যে রূপ ছিল, শ্যামাসুন্দরী নামটা যেমন সুন্দর, আমরা ইনশাল্লাহ আজকে বিকেলের মধ্যে ভালো একটা কিছু আপনাদের উপহার দিব। অপরিচ্ছন্ন জায়গাটাকে পরিচ্ছন্ন করে মানুষের যে বিবেককে, অপরিচ্ছন্ন বিবেককে জাগ্রত করার চেষ্টা করি, যাতে করে মানুষ আর এই ময়লাটা যত না ফেলে। প্রশাসন বলছে ভাগাড় ও মশার আবাসে পরিণত হওয়া খালটি সংস্কারে বদ্ধপরিকর তারা। আমরাও রাজশাহী সমকক্ষ যেতে চাই এবং তার জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতা দরকার। আমরা সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমাদের কোনো আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আমরা নিরলসভাবে পরিশ্রম করে রংপুরের মানুষের প্রত্যাশা পূরণ করা। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ থেকে শুরু করে সমস্ত দপ্তর মেয়র সাহেবের উদ্যোগের সাথে তার পাশে থাকবে এবং আমরা এই শহরকে, নগরকে একটা সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। শ্যামাসুন্দরী খালের দখলদারদের উচ্ছেদ করে বিজ্ঞানসম্মত উপায়ে তলদেশ খনন, অবাধ পানির প্রবাহ নিশ্চিত করা সহ সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়েছে নগরবাসী। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।